where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং, আমার নাম সুপ্রতিম রায়। আমি অকর্ম স্কুলের বায়োলজির টিচার। আজকে আমি কোষ চ্যাপ্টারটা শুরু করছি। কোষ চ্যাপ্টারটা থেকে পড়ানো শুরু করব আজকে। তো সেখানে প্রথম দিকে যে অংশগুলো রয়েছে সেখান থেকে শুরু করছি। তা প্রথমে আমরা জানবো যে কোষ জিনিসটা কি। তো কোষ শব্দটার সাথে আমরা পরিচিত। আমরা অনেক নিচু ক্লাস থেকে কোষ সম্পর্কে বা কোষ শব্দটার সাথে পরিচিত হয়ে এসেছি। তো কোষ হচ্ছে কি আমাদের গঠনগত এবং কার্যমূলক একক, অর্থাৎ জীবদেহের গঠনগত এবং কার্যগত যে এককটা, সেই এককটাই হচ্ছে কোষ। কারণ প্রত্যেকটা সজীব বস্তুর মধ্যে আমরা এই কোষকে পাব এবং এই কোষ, প্রত্যেকটা কোষের মধ্যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেকটা কোষ সেই মতো ফাংশন করে, মানে কাজ করে, এবং তারা একত্রিত হয়ে যখন গুচ্ছ তৈরি করছে, একই ধরনের কাজ করবে, তখন সেখানে কলা থেকে, তারপর সেখান থেকে পেশি থেকে অঙ্গ, এবং সেই অঙ্গ থেকে আমাদের সমগ্র দেহটা তৈরি হয়েছে। তো এতেও গেল মোটামুটি কোষ সম্পর্কে একটা ধারণা। এবার আমরা কোষের যে প্রকারভেদ, এই প্রকারভেদে একটুখানি যাব। একটা হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক সেল, এবং আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। তো প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল, প্রো কথার অর্থ হচ্ছে গিয়ে প্রিমিটিভ, মানে আদি, আর ক্যারিয়ন কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটিক কথার অর্থ হচ্ছে কি আদি নিউক্লিয়াস, অর্থাৎ যে সমস্ত কোষের মধ্যে এই আদি নিউক্লিয়াস থাকবে তারাই হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিক কোষ। তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আসছি। আর ইউক্যারিওটিক কোষ হচ্ছে কি অ্যাডভান্স, নতুন, উন্নত। তাহলে ইউক্যারিওট অর্থাৎ ক্যারিয়ন কথাটা হচ্ছে নিউক্লিয়াস, এবং উন্নত অর্থাৎ উন্নত নিউক্লিয়াসযুক্ত কোষ এবং আদি নিউক্লিয়াসযুক্ত কোষ। এবার তাহলে এই আদি নিউক্লিয়াসযুক্ত কোষ, তার বৈশিষ্ট্যটা কি না? আদি নিউক্লিয়াসযুক্ত কোষ বলা হচ্ছে এই কারণেই যে সাধারণভাবে আমরা নিউক্লিয়াসের, আদর্শ নিউক্লিয়াসের যে গঠন, সেই গঠনটা যদি আমরা একটুখানি দেখি ছোট্ট করে, তাহলে আমরা বুঝতে পারবো যে আদি নিউক্লিয়াস এবং আদর্শ নিউক্লিয়াস জিনিসটা কি। এটা সাধারণভাবে আমি একটা নিউক্লিয়াসের ছবি এঁকেছি। এখানে আমরা কি কি পাবো? এটা হচ্ছে নিউক্লিয় পর্দা, এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা, আর যে ধাত্রটার মধ্যে রয়েছে এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস। আদর্শ নিউক্লিয়াসের মধ্যে আমরা এই চারটে উপাদানকে পাবো। অর্থাৎ কি কি পাবো? নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা এবং নিউক্লিওপ্লাজম। এই যে চারটি উপাদান, একটা আদর্শ নিউক্লিয়াসের মধ্যে এই চারটে অংশ থাকবে।
অর্থাৎ ইউক্যারিওটিক কোষের সমস্ত উদ্ভিদ এবং প্রাণী যত ইউক্যারিওটিক অর্থাৎ উন্নত উদ্ভিদ এবং প্রাণীদেহের মধ্যে সেখানে অর্থাৎ ইউক্যারিওটিক কোষের মধ্যে সেখানে আমরা এই নিউক্লিয়াসটাকে পাবো, অর্থাৎ যেখানে 4টে উপাদান বা 4টে সংগঠন সেখানে থাকবে, 4টে অংশ সেখানে থাকবে। তাহলে প্রোক্যারিওটিক কোষের মধ্যে আমরা সেখানে কী পাবো না, প্রোক্যারিওটিক কোষের মধ্যে সেখানে আমরা নিউক্লিয় পর্দা পাবো না, নিউক্লিওলাস পাবো না, নিউক্লিয় জালিকা পাবো না এবং নিউক্লিওপ্লাজম পাবো না। তাহলে কথা হচ্ছে যে এখানে তাহলে কি কি থাকছে, এখানে এই যে নিউক্লিয় জালিকা বলে অংশটা আমরা বলছি, এই নিউক্লিয় জালিকাটা প্রকৃতপক্ষে হচ্ছে গিয়ে ক্রোমোজোম, অর্থাৎ এরাই ক্রোমোজোম গঠন করছে। এই ক্রোমোজোমের মধ্যে আমরা ডিএনএ এবং আরএনএ নিউক্লিক অ্যাসিড পাবো এবং যারা নাকি বংশগতির ধারক এবং বাহক, ডিএনএকে আমরা বলছি বংশগতির ধারক এবং বাহক। তাহলে এই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএটা থাকছে, তাহলে তারা যদি বংশগতির ধারক এবং বাহক হয়ে থাকে, তাহলে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সেই বংশগতির ধারক এবং বাহক তাহলে কীভাবে থাকছে না, ধরা যাক এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া কোষ, ব্যাকটেরিয়া হচ্ছে একটা প্রোক্যারিওটিক কোষ। এই ব্যাকটেরিয়া কোষের মধ্যে আমরা কিন্তু এই 4টে উপাদানকে পাবো না। তাহলে কি থাকবে সেখানে না, নিউক্লিয় বস্তু হিসেবে ডিএনএ কোষের মধ্যবর্তী স্থানে কুণ্ডলিত অবস্থায় অবস্থান করবে, অর্থাৎ সোজা কথায় প্রোক্যারিওটিক কোষের মধ্যে ডিএনএটা কুণ্ডলিত, পেঁচিয়ে কুণ্ডলিত অবস্থায় অবস্থান করে। এটা হচ্ছে একদম প্রাথমিক বৈশিষ্ট্য, যে যেখানে নাকি আমরা ডিএনএকে কুণ্ডলিত অবস্থায় পাবো, পেঁচিয়ে কুণ্ডলিত অবস্থায় থাকবে, আর কি না এই 4টে উপাদান থাকবে না। আর কি কি বৈশিষ্ট্য থাকবে, তাহলে আমরা এখানে 1 নম্বর পেলাম কুণ্ডলিত ডিএনএ, 2 নম্বর হচ্ছে গিয়ে পর্দা ঘেরা কোনো কোষ অঙ্গাণু থাকবে না। পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকবে না বলতে কি বোঝাচ্ছে না, আমরা ক্লাস 8-এ কিন্তু কোষ অঙ্গাণু সম্পর্কে বেশ কিছুটা পড়ে এসেছি, কিছুটা আমাদের ধারণা রয়েছে। তো সেখানে আমরা কিন্তু আদর্শ কোষের গঠনটাই পড়ে এসেছি। তো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু বলতে বোঝাচ্ছে এখানে কয়েকটি নির্দিষ্ট কোষ অঙ্গাণু ছাড়া বাকি যত কোষ অঙ্গাণু রয়েছে, যেমন ধরা যাক মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, এন্ডোপ্লাজমীয় জালিকা, তারপরে আমাদের ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিডস ইত্যাদি যারা রয়েছে, তাদের সবারই বাইরের দিকে একটা পর্দা রয়েছে, অর্থাৎ তারা পর্দা দ্বারা বেষ্টিত রয়েছে। সেই কারণেই বলা হচ্ছে যে এরা হচ্ছে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু। এই পর্দা ঘেরা কোষ অঙ্গাণুকে আমরা ইউক্যারিওটিক কোষের মধ্যে পাবো, কিন্তু এই পর্দা ঘেরা কোষ অঙ্গাণুকে কিন্তু আমরা প্রোক্যারিওটিক কোষের মধ্যে পাবো না। অর্থাৎ সেখানে প্রোক্যারিওটিক কোষের মধ্যে সেখানে কোনোরকমভাবেই পর্দা ঘেরা কোষ অঙ্গাণু আমরা পাবো না। রাইবোজোম, রাইবোজোম একটা গুরুত্বপূর্ণ কোষ অঙ্গাণু যেখানে নাকি প্রোটিন সংশ্লেষ ঘটে। তো এই রাইবোজোম কিন্তু প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রেও থাকবে, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রেও থাকবে। তো এই রাইবোজোম প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সেটা হচ্ছে 70S রাইবোজোম, অপরদিকে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে সেটা হচ্ছে 80S রাইবোজোম। এস কথার অর্থ কি না, এস হচ্ছে গিয়ে ভেদবার্গ। এই ভেদবার্গ একজন বিজ্ঞানী, তার নামের প্রথম অক্ষরটা হচ্ছে এস, সেই জন্য এখানে এস উল্লেখ করা হচ্ছে। তাছাড়া রাইবোজোম যখন অধিক্ষিপ্ত হয়, অর্থাৎ রাইবোজোমের 2টো অংশ থাকে, তো তারা যখন অধিক্ষিপ্ত হচ্ছে সেই অধিক্ষিপ্ত অংশকে তার অনুসারে সেটাকে বলছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, অবক্ষেপণ গুণাঙ্ক, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। তো অবক্ষেপণ গুণাঙ্ক, এই অবক্ষেপণ গুণাঙ্ক বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টে এখানে যে এস রয়েছে সেটাও কিন্তু এখানে প্রযোজ্য হচ্ছে। এখানে তাহলে এই যে এস তাহলে হলো, কিন্তু আমরা তো জানি যে রাইবোজোমের 2টো সংগঠন, অর্থাৎ ক্ষুদ্র একক, একটা বড় একক বা অর্ধ একক বলা হচ্ছে। 70S এর ক্ষেত্রে সেখানে কি হবে না 30S এবং 50S, এখানে কিন্তু কোনো যোগ চিহ্ন দেওয়া যাবে না, অর্থাৎ 30S প্লাস 50S সেই জিনিসটা করা যাবে না। কেন না, এটা 2টো অর্ধ একক। তাহলে 30S এবং 50S। অপরদিকে 80S সাব ইউনিট, 80S রাইবোজোমের ক্ষেত্রে কী হবে না, সেটা হচ্ছে ছোটোটা হচ্ছে গিয়ে 40S এবং বড়টা হচ্ছে গিয়ে 60S। এটা হচ্ছে
প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম হচ্ছে 70s, ইউক্যারিওটিক কোষের রাইবোজোম হচ্ছে কি 80s। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর তৈরি হচ্ছে পেপটিডোগ্লাইকান দিয়ে। পেপটাইডোগ্লাইকান বা মিউকোপলিস্যাকারাইড, মিউকোপলিস্যাকারাইড, এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষের, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রধান কোষ প্রাচীরের উপাদান। অপরদিকে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমরা সেখানে পাবো প্রধান উদ্ভিদ কোষের কোষ প্রাচীর উপাদান হচ্ছে সেলুলোজ, তার সাথে হেমিসেলুলোজ, লিগনিন, সোভেলিন ইত্যাদি থাকে, কিন্তু প্রধান হচ্ছে সেলুলোজ। এবার আমরা আসছি কোষের যে আবরক তার সম্পর্কে। তো কোষের আবরক সম্পর্কে আসতে গেলে আমাদের একটা কমন পোর্শন রয়েছে, সেটা হচ্ছে কোষ পর্দা। তো তার আগে আমি কোষ প্রাচীর, যেটা নাকি আমরা শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রেই পাবো, সেটা সম্পর্কে একটু আলোচনা করে নিই। সেল ওয়াল। তো সেল ওয়াল উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের একটা বাইরের দৃঢ় একটা আবরক, যেটা আর কি উদ্ভিদকে বিভিন্ন তার নির্দিষ্ট আকৃতি প্রদান করছে এবং বিভিন্ন আকার আকৃতি প্রদান করছে এবং তাকে বাইরের আঘাত থেকে রক্ষা করছে ইত্যাদি কাজ করছে। তো এই সেল ওয়ালটা কীভাবে সৃষ্টি হয়? তো আমি একটা উদ্ভিদ কোষের ছবি আঁকছি, আদর্শ উদ্ভিদ কোষ। এখানে এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, এটা হচ্ছে কোষ প্রাচীর। প্রশ্ন উঠছে যে এই পাশেরগুলো কি? এই পাশেরগুলো হচ্ছে গিয়ে পার্শ্ববর্তী উদ্ভিদ কোষ, পার্শ্ববর্তী উদ্ভিদ কোষ এগুলো। যখন উদ্ভিদ কোষ সৃষ্টি হচ্ছে, কোষ বিভাজনের মাধ্যমে একটা উদ্ভিদ কোষ থেকে উদ্ভিদ কোষের সৃষ্টি হচ্ছে, তখন কি হচ্ছে না, আমরা কিন্তু মাধ্যমিকে পড়ে এসেছি উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস এবং প্রাণী কোষের সাইটোকাইনেসিস, আমরা সেখানে পড়ে এসেছি। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসে খেয়াল করে দেখো তোমরা যে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসে সেখানে বলা হচ্ছে যে প্রথমে যে উদ্ভিদ কোষটা সৃষ্টি হলো সেখানে দুটো নিউক্লিয়াস সৃষ্টি হয়েছিল, অর্থাৎ ক্যারিওকাইনেসিস হয়েছিল। এরপরে যখন সাইটোকাইনেসিস হচ্ছে তখন সেখানে অর্থাৎ উদ্ভিদ কোষের বিভাজনটা হচ্ছে সাইটোকাইনেসিসের মাধ্যমে, তখন সেখানে কি হচ্ছে না, দুটো নিউক্লিয়াসের মাঝখানে সেখানে ক্যালসিয়াম পেকটেট, মনে আছে তোমাদের নিশ্চয়ই ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট, এই দুটো উপাদান সেখানে দুটো নিউক্লিয়াসের অপত্য নিউক্লিয়াসের মাঝখানে সঞ্চিত হতে থাকে। এখানে গলগি বস্তু কিছুটা কাজ করে, গলগি বস্তু সেখানে যুক্ত হয়, মাইক্রোফাইব্রিল সেখানে যুক্ত হয়, যুক্ত হয়ে সেখানে একটা প্লেটের মতো অংশ সৃষ্টি করে, এটা বলা হয় ফ্র্যাগমোপ্লাস্ট। এই ফ্র্যাগমোপ্লাস্টগুলো আবার পুরু এবং দৃঢ় হয়ে মাঝখানে একটা পাত বা প্লেটের মতো গঠন সৃষ্টি করে। এই অংশটাকে বলছে কি সেল প্লেট বা মিডল ল্যামেলা।
সেল প্লেট বা মিডল ল্যামেলা। এই সেল প্লেট বা মিডল ল্যামেলাটাই হচ্ছে কি আমি এখানে যে গোলাপি চক দিয়ে যে দাগটা দিয়েছি, এই সেল প্লেট বা মিডল ল্যামেলাটাই হচ্ছে কি এইটা। অর্থাৎ একটা কোষ পাশাপাশি যখন কোষগুলো বিভাজিত হচ্ছে তখন এইভাবে মাঝখানে মিডল ল্যামেলা বা সেল প্লেটটা তৈরি হয়। এই মাঝখানে মিডল ল্যামেলা বা সেল প্লেট তৈরি হবার পরে তার উভয় পার্শ্বে অর্থাৎ দুই দিকে প্রথমে তৈরি হবে প্রাইমারি সেল ওয়াল বা প্রাথমিক কোষ প্রাচীর। এই প্রাইমারি সেল ওয়াল মোটামুটি 3 μm পুরু, অর্থাৎ খুব একটা বেশি পুরু নয়, পাতলা। এই যে এইটা কি হচ্ছে না প্রাথমিক কোষ প্রাচীর, অর্থাৎ মিডল ল্যামেলার উভয় পার্শ্বে এই প্রাথমিক কোষ প্রাচীরটা সৃষ্টি হচ্ছে। আমি যদি এখানে দেখাই তাহলে সেটা এখানে দেখানো হবে এইভাবে, এইভাবে সেখানে প্রাথমিক কোষ প্রাচীরটা সৃষ্টি হচ্ছে এবং সেটা উভয় পার্শ্বে, একদিকে না। আমি সবটা আঁকছি না, আমি কিছুটা এখানে আমি দেখাচ্ছি। তাহলে এই যে নীল রঙের যে মাঝখানে হচ্ছে সেল প্লেট বা মিডল ল্যামেলা বা কোষপাত, তার উভয় পাশে তৈরি হলো সেলুলোজ। খুব অল্প পরিমাণে সেখানে হেমিসেলুলোজ থাকতে পারে। সেলুলোজটাই প্রধান, প্রাথমিক কোষ প্রাচীরের উপাদান হচ্ছে গিয়ে সেলুলোজ। এই সেলুলোজ উভয় পার্শ্বে সঞ্চিত হতে থাকে, হয়ে গিয়ে প্রাথমিক কোষ প্রাচীর তৈরি করলো। এটা হচ্ছে গিয়ে তাহলে কি হলো, প্রাথমিক কোষ প্রাচীর, প্রাইমারি সেল ওয়াল। এবার এই প্রাইমারি সেল ওয়াল তৈরি হওয়ার পরে তার উভয় পার্শ্বে, অর্থাৎ তার উভয় পার্শ্বে এখানে কি তৈরি হলো না গৌণ কোষ প্রাচীর। এই গৌণ কোষ প্রাচীর অনেকটাই পুরু, সেটা প্রায় 5 μm পুরু, ঠিক আছে। তো এই যে সেটা কিভাবে তৈরি হচ্ছে না, প্রথমে তৈরি হলো মিডল ল্যামেলা, তার উভয় পার্শ্বে প্রাথমিক কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি হলো, কিছু পরিমাণে সেখানে হেমিসেলুলোজ থাকতে পারে। এই প্রাথমিক কোষ প্রাচীরের আবার উভয় পার্শ্বে সেখানে তৈরি হচ্ছে গৌণ কোষ প্রাচীর। গৌণ কোষ প্রাচীরের উপাদানগুলো কি কি না, গৌণ কোষ প্রাচীরের উপাদানের মধ্যে আমরা পাবো লিগনিন, সুবেরিন, পেকটিন, কাইটিন, ট্যানিন, মোম, রজন। কি কি পাবো? লিগনিন, সোবেরিন, পেকটিন, কিউটিন, কাইটিন, ট্যানিন, মোম, রজন। এই উপাদানগুলো প্রচুর পরিমাণে সঞ্চিত হবে, সঞ্চিত হয়ে গিয়ে সেখানে তৈরি করবে গৌণ কোষ প্রাচীর। সাধারণভাবে সমস্ত উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই গৌণ কোষ প্রাচীর পর্যন্তই কিন্তু সেটা সৃষ্টি হয়। তবে কোনো কোনো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হচ্ছে না, সেখানে জাইলান নামক একটা উপাদান, জাইলান নামক একটা উপাদান সঞ্চিত হয় প্রগৌণ কোষ প্রাচীর। তাহলে প্রাথমিক কোষ প্রাচীর, গৌণ কোষ প্রাচীর, প্রগৌণ কোষ প্রাচীর, অর্থাৎ প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল, টারশিয়ারি সেল ওয়াল, এই 3 রকমের। কিন্তু টারশিয়ারি সেল ওয়ালটা সব উদ্ভিদ কোষে সৃষ্টি হয় না, খুব কম পরিমাণে কিছু কিছু নির্দিষ্ট উদ্ভিদের ক্ষেত্রে এই উপাদান, এই কোষ প্রাচীরটা সৃষ্টি হয়, যার প্রধান উপাদান হচ্ছে জাইলান এবং সেটা খুব শক্ত। তো আমরা এখানে কোষ প্রাচীরের যে গঠনটা পড়লাম, দেখো পাশাপাশি যে উদ্ভিদ কোষগুলো রয়েছে সেখানে কি হচ্ছে না, এই একটা কোষ থেকে পার্শ্ববর্তী কোষের মধ্যে সেখানে সাইটোপ্লাজমীয় সংযোগ সূত্র সৃষ্টি হয়। খুব সরু সরু সাইটোপ্লাজমিক তন্তু সেখানে কি হচ্ছে না প্রবেশ করে। ঠিক আছে, এই সাইটোপ্লাজমীয় সংযোগ সূত্রগুলিকে বলা হচ্ছে প্লাজমোডেসমাটা। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে প্লাজমোডেসমাটা। তো এই প্লাজমোডেসমাটার কাজ কি? প্লাজমোডেসমাটার কাজ হচ্ছে গিয়ে যে পার্শ্ববর্তী যে দুটো কোষ রয়েছে, পাশাপাশি যে কোষগুলো রয়েছে তাদের মধ্যে বিভিন্ন উপাদানের আদান প্রদান ঘটে।
তার জন্যে এই প্লাজমোডেসমাটাটা কাজ করে। এখন প্রশ্ন উঠছে যে আমরা এটা যেটা কোষপ্রাচীরের গঠনটা পড়লাম, সেই গঠনটা প্রকৃতপক্ষে একটা নির্দিষ্ট ভিত্তিতে পড়েছি বা জানলাম, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপে যখন আমরা এই কোষপ্রাচীরের গঠনটাকে দেখব, তখন আমরা এই প্রাথমিক কোষপ্রাচীর, গৌণ কোষপ্রাচীর বা প্রগৌণ কোষপ্রাচীর এগুলোকে আমরা কিন্তু দেখতে পাবো না। তাহলে কি দেখব? না, সেখানে একটা ধাত্র পাবো, সেই ধাত্রের মধ্যে মাইক্রোফিলামেন্ট এবং ম্যাক্রোফিলামেন্ট সেখানে অবস্থান করবে এবং তারা সেখানে থেকে গুচ্ছাকারে তারা থাকবে। মাইক্রোফিলামেন্ট এবং ম্যাক্রোফিলামেন্ট তারা অবস্থান করে মাইসেলি তৈরি করবে এবং মাইসেলির মাধ্যমে তারা সেখানে কী তৈরি করবে না, তারা গুচ্ছ, একটা জালক, একটা ফ্রেম তৈরি করে তারা সেখানে অবস্থান করবে। ঠিক আছে? এখন আমরা পড়ব সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, কোষ পর্দা। তো এই কোষ পর্দার গঠন সম্পর্কে আমরা জানবো। তো এই কোষ পর্দা কিন্তু প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ, অর্থাৎ সমস্ত প্রকার উদ্ভিদ এবং প্রাণী তথা প্রোক্যারিওটিক কোষ অর্থাৎ আদি কোষ, তাদের মধ্যে যে রয়েছে সেখানে কিন্তু একই রকমের সংগঠন, অর্থাৎ তাদের গঠনটা একই রকমের। তো এখানে কোষ পর্দার যে গঠন সেটা প্রথমে রবার্টসন তিনি যেটা বলেছিলেন, স্যান্ডউইচ মডেল, তিনি বলেছিলেন যে দুই পাশে দুটো প্রোটিনের স্তর এবং মাঝখানে সেটা হচ্ছে লিপিডের স্তর। লিপিডের দুটি স্তর, অর্থাৎ সেটাকে বলছে পিএলপি মডেল, পিএলপি, প্রোটিন লিপিড প্রোটিনের একটা মডেল। তো এই প্রোটিন লিপিড প্রোটিনের এই মডেলটাই বহুদিন পর্যন্ত গ্রাহ্য ছিল। এটাকে ইউনিট মেমব্রেন বলা হয়। ইউনিট মেমব্রেন বলা হচ্ছে কেন? একক পর্দা, রবার্টসনের একক পর্দা, এটা বহুদিন পর্যন্ত প্রচলিত ছিল। কারণ এই পর্দাটা আমরা কোষের বাইরের আবরক হিসাবে যেমন পাবো, কোষ অঙ্গাণুর বাইরে আবরক হিসাবেও সেখানে আমরা পাবো এবং তার সংগঠন বা গঠনটা একই ধরনের। তো সেখানে এই যে পিএলপি মডেল, এটাকে তখন বলা যায় পিএলপি মডেল। তো এই পিএলপি মডেল বহুদিন পর্যন্ত চলছিল। পরে কোষপর্দার বিভিন্ন কাজ যখন অ্যানালাইসিস হওয়া শুরু হলো বা করা হচ্ছিল, তখন সেই কাজগুলোতে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মডেলটা ঠিক গ্রহণযোগ্য নয়, অর্থাৎ মডেলটাতে কিছু ত্রুটি রয়েছে। তো সেই ত্রুটিটা দূর করার জন্য তখন 1972 সালে সিঙ্গার অ্যান্ড নিকলসন, দুজন বিজ্ঞানী, তারা একটা কোষপর্দার মডেল দিলেন। সেই মডেলটার নাম হচ্ছে গিয়ে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল, তরল মোজাইক নকশা। তো মোজাইক কথাটার সাথে আমরা পরিচিত, মোজাইক কথাটার সাথে আমরা সবাই পরিচিত। অনেকের বাড়ির মেঝেতে মোজাইক করা মেঝে থাকে। তো মোজাইক করার যে মেঝেটা কিভাবে তৈরি হয় না, সেখানে পাথরের কুচি এবং সিমেন্ট মিশিয়ে তারপরে সেটাকে একটা লেয়ার বা স্তর তৈরি করা হয়। তো এই স্তরটার মধ্যে সেখানে কি থাকছে না, পাথরের কুচি থাকছে আর সিমেন্ট থাকছে। এখানে
পাথরের কুচিটা হচ্ছে গিয়ে প্রোটিন, আর সিমেন্টের যে গোলাটা সেটা হচ্ছে গিয়ে লিপিড। তাহলে এই সিমেন্টের গোলার মধ্যে পাথরের কুচিগুলো থাকছে। আরেকটা জিনিস, এই যে পাথরের কুচিগুলোকে আমরা যে দেখছি, আমরা ওপর থেকে যেই অংশটুকু দেখছি সেই অংশটুকুই কি শুধু থাকছে? তা তো নয়। অর্থাৎ পাথরের কুচিটা আমরা ওপর থেকে, মেঝের ওপরে, একদম ওপরে যে সমস্ত কুচিগুলিকে, পাথরের টুকরোগুলিকে দেখছি সেটা আমাদের চোখে আসছে, কিন্তু তার ভেতরে, তার একটু নিচে, আরেকটু নিচে এবং সবচেয়ে নিচেও কিন্তু সেখানে সেই পাথরের টুকরোগুলো কিন্তু রয়েছে। সিঙ্গার নিকেলসনের মতে এই ফ্লুইড মোজাইক মডেল যেটা বলা হচ্ছে সেখানেও ঠিক একই রকমভাবে কি হচ্ছে না, সেখানে একটা লিপিডের দ্বিস্তরী সংগঠন রয়েছে। লিপিডের দ্বিস্তরী সংগঠনের মধ্যে এটা হচ্ছে লিপিডের দ্বিস্তরী সংগঠন, যেখানে নাকি লিপিডের অণুগুলো এইভাবে দুটো স্তরে থাকছে। আর এটা হচ্ছে দ্বিস্তরীয় সংগঠন, যেটাকে আমরা বলছি ফ্লুইড। আর এর মধ্যে প্রোটিনের যে অণুগুলো, অর্থাৎ মোজাইকের যে পাথরের টুকরোগুলো, সেই পাথরের টুকরোগুলো অর্থাৎ প্রোটিনের অণুগুলো ভাসমান অবস্থায় রয়েছে। এই ভাসমান অবস্থায় যে থাকছে, সেই ভাসমান অবস্থায় কীভাবে থাকছে? আমি বললাম যে মোজাইকের টুকরোগুলো, পাথরের টুকরোগুলো কিছুটা থাকবে ওপরে। এটা হচ্ছে একটা প্রোটিনের টুকরো, পি দিয়ে আমি ডিনোট করছি। এটা হচ্ছে একটা প্রোটিনের টুকরো, এটা হচ্ছে আরেকটা প্রোটিনের টুকরো, এটা হচ্ছে আরেকটা প্রোটিনের টুকরো, প্রোটিনের অণু। এইভাবে কি হচ্ছে না, তারা অবস্থান করছে। এবং এই অবস্থানের ভিত্তিতে প্রোটিন অণুকে আমরা তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে গিয়ে এক্সট্রিনসিক প্রোটিন, এক্সট্রিনসিক বা বহিস্থ প্রোটিন, অর্থাৎ এই যে প্রোটিনটা এটা বাইরের দিকে রয়েছে, তাহলে এটাকে আমরা বলছি এক্সট্রিনসিক প্রোটিন বা বহিস্থ প্রোটিন। 2 নম্বর আছে ইন্ট্রিনসিক প্রোটিন, যেই প্রোটিনের অণুগুলো একদম ভেতরের দিকে বা নিচের দিকে বা অন্তর্বর্তী স্থানে অবস্থান করছে, তাদেরকে আমরা বলছি ইন্ট্রিনসিক প্রোটিন বা অন্তস্থ প্রোটিন। তো সাধারণভাবে আমরা এই 2 রকমের প্রোটিনকে পেলাম। 3 নম্বর প্রোটিনটা হচ্ছে গিয়ে ট্রান্সমেমব্রেন প্রোটিন। ট্রান্সমেমব্রেন প্রোটিন অর্থাৎ যেই প্রোটিনটা কোষ পর্দার বেধ বরাবর সম্পূর্ণটা জায়গা জুড়ে থাকবে, ঠিক আছে? অর্থাৎ বাইরে থেকে ভেতর পর্যন্ত সম্পূর্ণটা অংশ জুড়েই এই প্রোটিনটা এইভাবে অবস্থান করবে, একদম উপর থেকে নিচ পর্যন্ত বেধ বরাবর অবস্থান করবে। এটাকে বলছে ট্রান্সমেমব্রেন প্রোটিন। তো এইভাবে আমরা প্রোটিনটাকে পেলাম। এবার আসছি আমরা লিপিড অণুর ক্ষেত্রে। লিপিডের 2টো স্তর, বাইস্তর বা দ্বিস্তরীয় সংগঠন, যেটা নাকি ফ্লুইড অংশ তৈরি করছে। এর মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে এই যে আমি একটু বড় করে ছবিটা আঁকি, একটা লিপিড অণু, এটাকে বলা হচ্ছে পোলার প্রান্ত, পোলার এন্ড, এবং এই অংশটা হচ্ছে গিয়ে নন পোলার প্রান্ত। অর্থাৎ তড়িৎ যুক্ত অংশ, তড়িৎ নিরপেক্ষ অংশ। এই তড়িৎ নিরপেক্ষ অংশ বলেই কি হচ্ছে, তারা মুখোমুখি অবস্থান করছে। কেন? তাদের মধ্যে কোনো রকম তড়িৎ অংশ নেই বলেই তারা মুখোমুখি অবস্থান করতে পারছে। আর তড়িৎযুক্ত প্রান্ত বা পোলার প্রান্তগুলো কি হচ্ছে না, সেটা বিপরীত প্রান্তে অবস্থান করছে।
ঠিক আছে? তো এই বিপরীত প্রান্তে যে অবস্থান করছে সেখানে আমরা যে স্তরটা পাবো এরা সবসময় কি হচ্ছে না, এটা লিপিডটা হচ্ছে আমরা বলবো যে ফসফোলিপিড প্রকৃতির। ফসফোলিপিড একটা হচ্ছে হাইড্রোফোবিক প্রান্ত, পোলার প্রান্ত, এবং একটা হচ্ছে হাইড্রোফিলিক প্রান্ত। নন পোলার প্রান্ত হচ্ছে হাইড্রোফোবিক, এবং এটা হচ্ছে হাইড্রোফিলিক অর্থাৎ জলাতঙ্ক, অর্থাৎ হাইড্রোফিলিক হচ্ছে জলাকর্ষী প্রান্ত, জল বিকর্ষী প্রান্ত, দুটো প্রান্তকে আমরা সেখানে পাচ্ছি। এবার আমরা আসছি কোষ অঙ্গনর পরবর্তী পার্টে, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার যে গঠনটা, আমি প্রথমে ছবিটা আঁকছি। এটা হচ্ছে বহিস্থ একক পর্দা। এবার আমরা আসবো অন্তঃস্থ একক পর্দা। এটা হচ্ছে অন্তঃস্থ একক পর্দা। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা দুটো পর্দা পেলাম, একটা হচ্ছে বহিস্থ একক পর্দা, একটা হচ্ছে অন্তঃস্থ একক পর্দা। আমরা মাইটোকন্ড্রিয়াতে দুটো প্রকোষ্ঠ পাবো, একটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ। বহিঃপ্রকোষ্ঠ কোনটা না, বহিস্থ একক পর্দা এবং অন্তঃস্থ একক পর্দার মধ্যবর্তী যে স্থানটা, এটা হচ্ছে বহিস্থ একক পর্দা এবং এটা হচ্ছে অন্তঃস্থ একক পর্দা। এই মধ্যবর্তী যে স্থানটা, এটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ। বহিঃপ্রকোষ্ঠ। তাহলে অন্তঃপ্রকোষ্ঠ কোনটা, কেবলমাত্র অন্তঃস্থ পর্দা দ্বারা আবৃত যে অংশটা, এই অংশটা, শুধুমাত্র অন্তঃস্থ পর্দা দ্বারা আবৃত ভেতরের যে প্রকোষ্ঠ, সেটাকে আমরা বলছি অন্তঃপ্রকোষ্ঠ। তাহলে দুটো পর্দা পেলাম, বহিস্থ একক পর্দা, অন্তঃস্থ একক পর্দা। দুই রকমের প্রকোষ্ঠ পেলাম, বহিঃপ্রকোষ্ঠ অর্থাৎ দুটো পর্দার অন্তর্বর্তী স্থানে যে প্রকোষ্ঠ, অর্থাৎ অন্তঃস্থ এবং বহিস্থ পর্দা দ্বারা আবৃত যে প্রকোষ্ঠটা, সেটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ। এটাকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসও বলা হয়, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বলা হয়। আর শুধুমাত্র অন্তঃপর্দা দ্বারা আবৃত যে প্রকোষ্ঠ, সেটাকে বলছে অন্তঃপ্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়াতে আমরা দুই প্রকারের দানা পাবো, দানা, গ্র্যানিউলস। এক প্রকারের দানা হচ্ছে গিয়ে যেটা অন্তঃপর্দার, এটা হচ্ছে বহিঃপর্দার বহির্গাত্রে, এটা হচ্ছে বহিঃপর্দার বহির্গাত্রে বৃন্তহীন দানাদার পদার্থ বা দানাদার অংশ অবস্থান করছে, সমদূরত্বে অবস্থান করে। সমস্ত মাইটোকন্ড্রিয়ার যে পরিধি বরাবর এই দানাটা অবস্থান করে। এটাকে বলা হচ্ছে পার্সনের অধ একক।
পার্সনের অধ একক। এটা হচ্ছে বহিঃপর্দার বহির্গাত্রে, মনে রাখতে হবে বহিঃপর্দার বহির্গাত্রে। তাহলে বহিঃপর্দা তার বহির্গাত্রে আমরা বৃন্তহীন দানাদার পদার্থ যেটাকে পাবো সেটা হচ্ছে পার্সনের অধ একক। এবার আসবে অন্তঃপর্দার অন্তর্গাত্রে। তাহলে বহিঃপর্দার বহির্গাত্রে, অন্তঃপর্দার অন্তর্গাত্রে। অন্তঃপর্দার অন্তর্গাত্রে টেনিস র্যাকেটের মতো দানাদার অংশ আমরা দেখতে পাবো। এটাকে বলছে F1 পার্টিকেল বা ফার্নান্ডেজ মোরান অধ একক বা অক্সিজম। গঠনটা কীরকম? মস্তক, বৃন্ত এবং ভূমি। মস্তক, বৃন্ত এবং আমরা ভূমি পাবো। এটা হচ্ছে গিয়ে F1 পার্টিকেল, এটাকে বলা হচ্ছে F0 F1 অংশ। F0 F1 পার্টিকেল এটাকে বলা হয়। ঠিক আছে, F1টা হচ্ছে গিয়ে এটা হচ্ছে F1 আর এটা হচ্ছে F0। আমি পরিষ্কার করে আরেকবার দেখাচ্ছি। এটা হচ্ছে F1, এটা হচ্ছে F0। এটাকে সেজন্য বলা হয় F0 F1 দানা। সাধারণভাবে এটাকে আমরা F1 পার্টিকেল বলে থাকি। তো আমাদের এখানে যে উপাদানগুলো আমরা পেলাম এটা হচ্ছে একটা সংগঠন আমরা কিছুটা জানলাম। এবার আসছি যে এই যে অন্তঃপ্রকোষ্ঠ, এই যে অন্তঃপ্রকোষ্ঠটাকে আমরা পেলাম, অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে আমরা বেশ কিছু উপাদান পাবো। তার মধ্যে যেটা পাবো সেটা হচ্ছে রাইবোজোম এবং ডিএনএ। ঠিক আছে, প্রধান উপাদানের মধ্যে আমরা পাবো রাইবোজোম আর হচ্ছে গিয়ে ডিএনএ। এই রাইবোজোম এবং ডিএনএ থাকার ফলে এরা হচ্ছে কি না সেমি অটোনোমাস সংগঠন। সেমি অটোনোমাস বলা হচ্ছে এই কারণে যে এদের ভেতরে রাইবোজোম যেহেতু রয়েছে তাহলে তারা প্রোটিন সংশ্লেষ করতে পারবে। তো প্রোটিন সংশ্লেষ যেহেতু করতে পারবে, এটা সাধারণভাবে রাইবোজোমটা এখানে সাধারণভাবে 55S বা 70S রাইবোজোম সেখানে থাকে। তো এই রাইবোজোম থাকার পরে তারা প্রোটিন সংশ্লেষ করবে এবং সেটাকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে ডিএনএ। অর্থাৎ কিছু পরিমাণে প্রোটিন সংশ্লেষ সংগঠনটা বা সেই পদ্ধতিটা রাইবোজোমের মধ্যে সেটা সংগঠিত হতে পারে বা হয়। এবার আমরা আসছি আরেকটি কোষ অঙ্গাণু, সেখানেও আমরা পাবো দুটি একক পর্দা দ্বারা আবৃত অংশ, সেটা হচ্ছে প্লাস্টিডস। তো প্লাস্টিডসকে আমরা তিন রকমের প্লাস্টিডকে আমরা পাবো। প্রথমটা হচ্ছে গিয়ে ক্রোমোপ্লাস্ট, তারপর হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্ট, এবং তারপরটি হচ্ছে গিয়ে লিউকোপ্লাস্ট। প্রথমে আসি ক্লোরোপ্লাস্ট। তো ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে ক্রোমো কথার অর্থ হচ্ছে কি কালার, বর্ণ। তো আমরা বিভিন্ন ফুল এবং ফলের মধ্যে যে সমস্ত কালার পাই, বিভিন্ন ধরনের কালার আমরা পেয়ে থাকি, বর্ণ পেয়ে থাকি, বিভিন্ন বর্ণের ফুল এবং বিভিন্ন বর্ণের ফলকে আমরা দেখে থাকি। তো তার কারণটাই হচ্ছে গিয়ে এই ক্রোমোপ্লাস্ট নামক যে প্লাস্টিডসটা রয়েছে তার উপস্থিতি। অর্থাৎ বিভিন্ন ধরনের রঞ্জক, সবুজ এবং সাদা রং ছাড়া, সাদা বর্ণ ছাড়া অন্য সমস্ত বর্ণের, বেগুনের যেমন বেগুনি বর্ণ, টমেটোর লাল বর্ণ, পাকা লঙ্কা লাল কিন্তু কাঁচা লঙ্কা সবুজ। কাঁচা লঙ্কা যখন সবুজ থাকছে তখন তার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকছে। অপরদিকে সেই কাঁচা লঙ্কায় যখন পেকে যাচ্ছে তখন তার মধ্যে ক্রোমোপ্লাস্ট
লাইকোপিন নামক অংশটা সেখানে থাকছে, লাইকোপিন। তো এই ক্রোমোপ্লাস্ট সোজা কথায় তাহলে সবুজ এবং সাদা ছাড়া অন্য যে কোনো বর্ণের জন্য দায়ী, অর্থাৎ উদ্ভিদের ফুল এবং ফলের মধ্যে যে আমরা বিভিন্ন বর্ণকে দেখতে পাই তার কারণ হচ্ছে গিয়ে এই ক্রোমোপ্লাস্টের উপস্থিতি। আমরা তারপরে আসবো লিউকোপ্লাস্ট। লিউকো হচ্ছে গিয়ে বর্ণহীন প্লাস্টিড সাধারণত বলা হয়, অর্থাৎ সাদা বর্ণের উদ্ভিদের যে কোনো অংশ, সাদা বর্ণের বলতে আমি বোঝাচ্ছি কালারলেস, অর্থাৎ সবুজ বর্ণ হবে না বা অন্য কোনো বর্ণেরও হবে না। যেমন ধরা যাক আলু, বাজার থেকে আলু কেনার সময় দেখবে যে আলুটা ভেতরটা তো সাদা, কিন্তু ওপরের দিকে হালকা করে অনেক সময় সবুজ বর্ণ থাকে। তার কারণটা কি না, এই লিউকোপ্লাস্ট রূপান্তরিত হতে পারে, অর্থাৎ লিউকোপ্লাস্ট হচ্ছে গিয়ে সবসময় সূর্যের আলো থেকে অনেক দূরে ভেতরে থাকবে, অর্থাৎ সূর্যের আলো পৌঁছাতে পারে না, সেটাই তখন সেখানে লিউকোপ্লাস্ট থাকে। কিন্তু যখনই এই লিউকোপ্লাস্ট সূর্যের আলোর সংস্পর্শে আসবে তখন সেখানে কিন্তু ক্লোরোফিল তৈরি হয়ে যায়। আলুর ক্ষেত্রেও সেই জিনিসটা তৈরি হয়, অর্থাৎ আলুর হয়তো কোনো কারণে সেই অংশটা মাটির উপরে উঠে এসছে এবং সূর্যের আলোর সংস্পর্শে এসছে, তখন সেখানে ক্লোরোফিল অর্থাৎ সবুজ বর্ণ অল্প পরিমাণে সেখানে সৃষ্টি হয়। তো এই লিউকোপ্লাস্ট যেটা রয়েছে, তো লিউকোপ্লাস্ট হচ্ছে গিয়ে কি না, সেটা হচ্ছে গিয়ে বর্ণহীন প্লাস্টিড বলা হচ্ছে গিয়ে, ঠিক আছে। তো বর্ণহীন প্লাস্টিডের মধ্যে আমরা সেখানে তিন ধরনের, এর প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা। তো সেখানে আমরা অ্যামাইলোপ্লাস্ট, অ্যালাইওপ্লাস্ট এবং প্রোটিনোপ্লাস্ট, এই তিন ধরনের প্লাস্টিডকে পাবো। লিউকোপ্লাস্টকে আমরা তিন ধরনের পাবো। এটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, এক নম্বর অ্যালাইওপ্লাস্ট, দুই নম্বর হচ্ছে কি লিউকোপ্লাস্ট, অ্যালাইওপ্লাস্ট। তিন নম্বর হচ্ছে গিয়ে প্রোটিনোপ্লাস্ট, বা অ্যালিউরোনোপ্লাস্ট। অ্যামাইনোপ্লাস্ট হচ্ছে গিয়ে শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখবে, শ্বেতসার বা শর্করা, এর মধ্যে স্টার্চ সঞ্চিত থাকবে, সেটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলেজ থেকে কথাটা এসছে, অ্যামাইলোপ্লাস্ট। অ্যালাইওপ্লাস্ট হচ্ছে গিয়ে ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য সঞ্চিত থাকবে, এটা হচ্ছে অ্যালাইওপ্লাস্ট। আর প্রোটিনোপ্লাস্ট হচ্ছে গিয়ে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চিত থাকবে, তখন সেটাকে আমরা বলছি প্রোটিনোপ্লাস্ট। তাহলে ক্রোমোপ্লাস্ট পেলাম, লিউকোপ্লাস্ট পেলাম। এবার আমরা আসছি ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের সংগঠনটা আমরা একটু বিস্তারিতভাবে পড়ব। ক্লোরোপ্লাস্টের গঠনটা কীরকম না, এটা একটা আদর্শ ক্লোরোপ্লাস্টের গঠন আমি আঁকছি। মাইটোকন্ড্রিয়ার মতোই এখানেও আমরা দুটো আবরক পাবো, একটা হচ্ছে বহিস্থ একক পর্দা, ঠিক তার ভেতরে পাবো আমরা অন্তস্থ একক পর্দা। এবং দুটো পর্দার অন্তর্বর্তী স্থান যেটা রয়েছে, আমরা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে বলেছিলাম পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, প্লাস্টিডের ক্ষেত্রে আমরা বলবো পেরি প্লাস্টিডিয়াল স্পেস। তাহলে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস এবং পেরি প্লাস্টিডিয়াল স্পেস। তাহলে পেরি প্লাস্টিডিয়াল স্পেস কোনটা? মাইটোকন্ড্রিয়ার মতোই দুটো পর্দার অন্তর্বর্তী স্থান, অর্থাৎ যেটাকে আমরা বহিঃপ্রকোষ্ঠ বলেছিলাম। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে যেটা আমরা বহিঃপ্রকোষ্ঠ বলেছিলাম,
প্লাস্টিডের ক্ষেত্রে সেটা হচ্ছে কি না পেরিপ্লাস্টিডিয়াল স্পেস, অর্থাৎ বহিস্থ একক পর্দা এবং অন্তঃস্থ একক পর্দার অন্তর্বর্তী স্থানে যেই অংশটা থাকবে সেটা হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। ভিতরের যে অংশটা, ভেতরের অংশটা দুটো ভাগে বিভক্ত। একটা অংশকে আমরা বলছি স্ট্রোমা, আরেকটা অংশকে আমরা বলছি গ্রানা। স্ট্রোমা হচ্ছে গিয়ে ধাত্র, অর্থাৎ যার মধ্যে অন্যান্য উপাদানগুলো, গ্রানা সহ অন্যান্য উপাদানগুলো সেখানে থাকবে, অর্থাৎ স্ট্রোমা ধারণ করে রাখে। স্ট্রোমাকে সেজন্য আমরা বলছি ধাত্র। তো এই ধাত্রের মধ্যে কি কি পাবো? ধাত্রের মধ্যে যেহেতু গ্রানার মধ্যে আমরা জানি যে সালোক সংশ্লেষের আলোক দশাটা সংঘটিত হয়, স্ট্রোমার মধ্যে অন্ধকার দশা সংঘটিত হয়। অন্ধকার দশা, সালোক সংশ্লেষের যে অন্ধকার দশাটা রয়েছে সেই অন্ধকার দশাটা সংঘটিত করার জন্য প্রচুর উৎসেচকের প্রয়োজন হয়। সেই সমস্ত উৎসেচকগুলো এই স্ট্রোমার মধ্যে অবস্থান করছে। এটা হলো একটা। প্রচুর পরিমাণে খনিজ লবণ, খনিজ আয়ন সেখানে অবস্থান করে। আর কি না, এখানেও ডিএনএ এবং রাইবোজোম অবস্থান করছে এবং সেটা হচ্ছে 70S রাইবোজোম। যার ফলে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এরা দুজনেই হচ্ছে গিয়ে কি না সেমি অটোনোমাস একটা সেল অর্গানেলিজ। সেমি অটোনোমাস সেল অর্গানেলিজ হচ্ছে গিয়ে এদেরকে বলা হচ্ছে এই কারণে যে এখানেও মাইটোকন্ড্রিয়ার মতোই ডিএনএ এবং রাইবোজোম থাকার ফলে কিছু পরিমাণে তারা নিজেদের প্রোটিন সংশ্লেষ কাজটা করতে পারে। এবার আমরা আসছি গ্রানা। তাহলে স্ট্রোমা অংশটা পেলাম, এবার আসছে আমরা গ্রানা। গ্রানা জিনিসটা কি না, মাইটোকন্ড্রিয়ার মধ্যে সেখানে থাকছে কতগুলো চাকতির মতো সংগঠন। তোমরা মনে মনে 5 টাকার কয়েন বা 10 টাকার কয়েন চিন্তা করো। তো একটা 5 টাকার কয়েন ধরা যাক হচ্ছে এইটা, বা 10 টাকার কয়েন। তো এই 5 টাকার কয়েন বা 10 টাকার কয়েনটা, এই যে অংশটা আমি বলছি এটা কিন্তু কি না এটা চাকতির সদৃশ্য সংগঠন এবং প্লাজমা পর্দা যে সংগঠন সেই জাতীয় পর্দা দ্বারা সেটা কি হচ্ছে আবৃত রয়েছে। এটাকে বলা হচ্ছে থাইলাকয়েড। এইভাবে আরেকটা এইভাবে পরপর সজ্জিত থাকে। আমি এখানে কয়েকটা এঁকেছি, কিন্তু তার মানে এই নয় যে এখানে 6টা বা 7টা থাকবে। এখানে অনেক বেশিও থাকতে পারে, আবার কিছু কমও থাকতে পারে। এই যে সম্পূর্ণ সংগঠনটা যেটা তৈরি হলো, অর্থাৎ অনেকগুলো থাইলাকয়েড পরপর যে একসঙ্গে যে যুক্ত হলো, এই অংশটাকে তখন আমরা বলছি গ্রানা। তাহলে অনেকগুলো থাইলাকয়েড একসাথে সঞ্চিত হয়ে বা যুক্ত হয়ে সেখানে তৈরি করছে গ্রানা। এর মধ্যে কি থাকছে না ক্লোরোফিল, সবুজ রঞ্জক পদার্থ সেখানে সঞ্চিত থাকে। এখানে একটা অংশ দেখালাম, এটা হচ্ছে একটা গ্রানা। পাশাপাশি এটা হচ্ছে আরেকটি গ্রানা। দুটো গ্রানার মধ্যে সংযোগ সূত্র থাকে, ঠিক আছে। আবার পাশাপাশি দুটো যে থাইলাকয়েড রয়েছে সেই থাইলাকয়েডের মধ্যে সেখানে সংযোগ সূত্র সেখানে অবস্থান করে, ঠিক আছে। তো এইভাবে কি হচ্ছে না প্রত্যেকটা গ্রানা এখানে অসংখ্য এইভাবে গ্রানা অবস্থান করে, তাদের মধ্যে সালোক সংশ্লেষকারী রঞ্জক বা ক্লোরোফিল অবস্থান করছে। এইভাবে এটা হচ্ছে ইন্ট্রাথাইলাকয়েড সেপ্টাম আর হচ্ছে ইন্ট্রাগ্রানাল সেপ্টাম। এইভাবে এটা হচ্ছে আমরা প্লাস্টিডের যে সংগঠন সেই সংগঠনটা সম্পর্কে আমরা জানলাম।
এবার কাজ হচ্ছে গিয়ে কি না, আমরা বলেছিলাম প্রথমেই যে স্ট্রোমা হচ্ছে গিয়ে সেখানে সারসংশ্লেষের অন্ধকার দশা সংঘটিত হচ্ছে, আর গ্রানার মধ্যে সেখানে যেহেতু সবুজ রঞ্জক বা ক্লোরোপ্লাস্ট সঞ্চিত থাকছে, সেজন্য সেখানে কি হচ্ছে না আলোক দশাটা সংঘটিত হচ্ছে। আজকে আমরা যে অংশগুলো পড়লাম সেই সম্পর্কে আরেকটু আমি প্রথম থেকে বলে দিই। আজকে আমরা কোষ সম্পর্কে ধারণা লাভ করলাম, অর্থাৎ কোষ জিনিসটা কি সেটা জানলাম। কোষের মধ্যে বিভিন্ন যে অঙ্গাণুগুলো থাকে সেই অঙ্গাণুর কয়েকটি অঙ্গাণু সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট ইত্যাদি। এই দুটো সম্পর্কে আমরা আজকে ধারণা লাভ করেছি। আর কি না, উদ্ভিদ কোষের কোষপ্রাচীরের যে গঠন, সেই গঠন সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। আর কোষ পর্দা, যেটা নাকি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ এবং প্রোক্যারিওটিক কোষের প্রত্যেকটি কোষের, সজীব কোষের বাইরে একটা যে আবরণ থাকছে, সেই আবরণের গঠন সম্পর্কে, অর্থাৎ প্লাজমা পর্দা বা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। আজকে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।